যে পৃথিবীর পরিবেশ দূষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কোন দিনটিতে প্রতি বছর পৃথিবী দিবস হিসেবে পালিত হয়? 11 ফেব্রুয়ারি, 22 এপ্রিল, 22 জুলাই, আর বলছে 11 ডিসেম্বর। কোন দিনটি পালিত হয়? উত্তরটি হবে হচ্ছে অপশন বি, দ্যাট ইজ 22 এপ্রিল। ওকে, প্রতি বছর 22 এপ্রিল দিনটি হচ্ছে আমাদের পৃথিবী দিবস হিসেবে পালিত হয়। প্রতি বছর 22 এপ্রিল দিনটি পৃথিবী দিবস হিসেবে হচ্ছে পালন করা হয়। ওকে, 1970 সালে 1970 সালে প্রথমবারে এই দিবসটি পালন করা হয়েছিল। 1970 সালে প্রথমবার পালিত হয় হচ্ছে বিশ্ব পৃথিবী দিবস, ঠিক আছে। এবং এটি পালিত হয় সান ফ্রান্সিসকোতে ইউনেস্কোর সম্মেলনের মাধ্যমে। এই দিনটি প্রথমবার পালন করা হয় 1970 সালে, ঠিক আছে। যাবো কি আমরা আমার পরবর্তী কোশ্চেন নাম্বার হচ্ছে 52তে। 52তে আমরা এখানে কি পাচ্ছি? 52 আছে এমনটি, নিচে 4টি ডাইসের আকার দেওয়া আছে। 2 এর বিপরীতে কি সংখ্যা আছে তা এখানে বোঝাতে হবে। 4টি ডাইস দেওয়া আছে, এর মধ্যে কোন সংখ্যাটি আছে 2 এর বিপরীতে? এখানে প্রথম যে এখানে সিম্বলটি যে ডায়াগ্রামটা এখানে দেওয়া আছে ওটা আছে এমন 2 3 4, তারপরে আছে হচ্ছে 1 2 3 3 4 5 6 2 4। এমন যখন দেওয়া আছে, সিম্পলি আমরা যখন এখানে বলেছে যে 2 এর বিপরীতে কোন সংখ্যা আছে, তার অর্থ হচ্ছে অর্থাৎ যা আছে 2 এর বিপরীতে ওটা 2 এর সঙ্গে দেখা যাবে না, ঠিক আছে। তাহলে আমার এখানে প্রথমটায় তুমি এখানে যদি আমরা দেখি, দেখো 2 এর সঙ্গে 3 আছে, আবার 4 আছে। ওকে, এখানে আবার 2 এর সঙ্গে 1ও আছে, আবার হচ্ছে 3 আছে, অর্থাৎ 2 এর সঙ্গে 1 3 4 এখানে আমরা পেয়ে গেলাম। আর এই শেষেরটাতে হচ্ছে 2 এর সঙ্গে কোনটা কোনটা আছে, 6 আছে আর 4 আছে, এর সঙ্গে আবার 6 আর হচ্ছে 4 আছে, অর্থাৎ 2 এর সঙ্গে হচ্ছে 1 3 4 6 আছে, অর্থাৎ 2 এর সঙ্গে আমার 1 3 4 6 দেখা যাচ্ছে। তার অর্থ হচ্ছে যা অপোজিট আছে ওটি হবে অবশ্যই 5। এখানে 5 কে 2 এর সঙ্গে দেখা যাচ্ছে না, ফলে এখানে 2 অপোজিট হলে অবশ্যই হচ্ছে অপশন সি, দ্যাট ইজ 5 এর উত্তর আসবে। হচ্ছে 5টি, ঠিক আছে। যেমন আমরা নেক্সট কোশ্চেন আমরা হচ্ছে 53তে। 53 এখানে কি পাচ্ছি? 53 আছে এমনটা, যে বিন্দুতে ত্রিভুজের মধ্যমা মিলিত হয় সেটি হলো কি? বলছে ভরকেন্দ্র, অন্তঃকেন্দ্র, লম্ববিন্দু না পরিকেন্দ্র। আগে আমরা জানবো এখানে যে ত্রিভুজের মধ্যমা বলতে আমরা কি বুঝবো। ওকে, যদি কোনো ত্রিভুজের প্রত্যেকটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে আমরা একটা করে সরলরেখা এঁকে দেই, তবে ওই 3টে সরলরেখা একটা বিন্দুতে মিলিত হয়। যে বিন্দুটা মিলিত হবে সেই বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র। অর্থাৎ ত্রিভুজের 3টে মধ্যমা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে সরলরেখা আমরা আঁকবো তাকে আমরা বলবো হচ্ছে ওই ত্রিভুজের এক একটি মধ্যমা। আর এই 3টি মধ্যমা যে বিন্দু মিলিত হবে তার নাম দেবো হচ্ছে আমরা ভর কেন্দ্র। ওকে, উত্তর অপশন এ। এবার আমরা 54-এ আমরা এখানে কি পাচ্ছি? 54-এ আছে এমনটা যে বর্ণগুলিকে 54-এ আছে যে বর্ণগুলিকে প্রতিনিধিত্ব করে এমন বিকল্প নির্বাচন করুন যেটি নিম্নের ফাঁকা জায়গায় একই ক্রমানুসারে বাম থেকে ডানে রাখা হলে বর্ণক্রম সম্পূর্ণ হয়। তাহলে এই শূন্যস্থান দেওয়া আছে, এই শূন্যস্থানে কোন কোন বর্ণগুলো বসালে পরে এটা একটা সম্পূর্ণ একটা সঠিক ক্রমে এটা আসবে। একটু ভালো করে আমরা যেটা দেখবো যে এখানে সিরিজটা শুরু হয়েছে এফ দিয়ে এবং শেষ এখানে আছে হচ্ছে এস দিয়ে। অর্থাৎ এই সিরিজে এমন দেখো এফ আর এস কোথাও আছে কিনা, দেখবে এফ একটা এমন জায়গাতে একটা আছে, এফ একটা আবার এমন জায়গাতেও আছে, এবং ঠিক দেখো যে এফ এর আগে আছে এস, অর্থাৎ এই যে এস দিয়ে এখানে শেষ হচ্ছে, এখানে একটা সিরিজ ঠিক এস দিয়ে এখানে শেষ হয়েছে। আবার দেখো এখানে দেখো যেখানে এফ থেকে আবার শুরু হলো তার আগে হচ্ছে এস দিয়ে এখানে আবার শেষ হয়েছে, ঠিক তো? অর্থাৎ এখানে আমার 3টে হবে সেম সেম, এই একটা অংশ, সেকেন্ড পার্ট এবং হচ্ছে থার্ড পার্ট, এই 3টে পার্টেরই সবকটা অংশ হচ্ছে এফ দিয়ে শুরু আছে এবং এস দিয়ে শেষ আছে। তাহলে অবশ্যই দেখো এখানে প্রথমে আছে এফ এর সঙ্গে আছে জি, তাহলে এখানে আসবে এফ এর সঙ্গে আসবে অবশ্যই এখানে জি আসবে, এফ জি। এটা আমি এখান থেকে এফ জি এফ জি। এরপর আছে এস আছে, তাহলে আমরা এখানে অবশ্যই আসবে হচ্ছে এস। সি, সি এর পর আছে এ আছে, তাহলে এখানে আসবে হচ্ছে এ, সি এ। আই কিউ, ওই কিউ এর পর এখানে কি আছে দেখো, এস এর আগে আছে হচ্ছে পি, তাহলে অবশ্যই এস এর আগে এখানে আসবে হচ্ছে পি আসবে এখানে। ক্লিয়ার? তাহলে সিস্টেম এখানে আসলো কি এফ জি এস সি এ, এফ জি এস সি এ, আই কিউ পি এস। ঠিক সেম ভাবে এফ এখানে হবে জি, এস সি এটা হবে এ আই, এ আই কিউপিএস, এ আই কিউপিএস। অর্থাৎ 3টে আমার সেম সেম অক্ষর নিয়ে একটা করে আমার সিরিজ এখানে তৈরি হচ্ছে।
ঠিক আছে? তো আনসার আমার এখানে কি হবে, প্রথমটা লিখেছি হচ্ছে এস, দেন এ, এস এ পি, এরপর এখানে আছে হচ্ছে জি, এখানে আছে আবার হচ্ছে পি, এরপর আবার লিখেছি এখানে জি এ কিউ। এটা উত্তর এস এ পি জি, এস এ পি জি, পিজি এ কিউ, এস এ পিজি পিজি এ কিউ, এস এ পিজি পিজি এ কিউ, দেখো এস এ পিজি পিজি এ কিউ, এটা উত্তর, অপশন সি উত্তর, এস এ পিজি পিজি এ কিউ। ওকে, উত্তর অপশন সি এরটা। 54 আমরা আনসার পাবো হচ্ছে অপশন সি এরটা। ঠিক আছে, তারপরে আমরা 55 এ 55 আমাদের এখানে কি আছে, 55 এখানে এমন দেওয়া আছে যে একটি সমবাহু ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ হচ্ছে 3√3 সেমি হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত হবে। ওকে, অন্তঃব্যাসার্ধ দেওয়া আছে 3√3, ত্রিভুজ বাহুর দৈর্ঘ্য কি হবে, আমি ধরে নেই ওই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ সেমি। ওকে, ত্রিভুজ বাহু ধরে হচ্ছে আমরা এ সেমি। এবার অন্তঃব্যাসার্ধটা হয় সবসময় জানবো হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতার 1/3 হয়। ওকে, ওর যে অন্তঃব্যাসার্ধ হয়, ওর যে অন্তঃব্যাসার্ধ হয়, ওই ব্যাসার্ধটা হচ্ছে অলওয়েজ হয় 1/3 অফ হচ্ছে উচ্চতা। ওকে, উচ্চতার 1/3 হয় হচ্ছে অন্তঃব্যাসার্ধ। এবারে কিন্তু এই যে 1/3 ইন্টু উচ্চতা যে আমার এখানে দেওয়া আছে অন্তঃব্যাসার্ধ, তার ভ্যালু আমার দেওয়া আছে 3√3, তো এটা ক্যালকুলেট হচ্ছে আমার এখানে 3√3। এবারে সমবাহু উচ্চতার ফর্মুলা কি হয়, √3/2 ইন্টু এ, সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র হচ্ছে √3/2 ইন্টু হচ্ছে এ, মানে বাহুর দৈর্ঘ্য, ইকুয়াল টু 3√3। উপাস থেকে আমার এখান থেকে হচ্ছে √3 ভ্যানিশ করে দাও, তাহলে এই ক্ষেত্রে আমার এখানে এখানে 3 থাকছে, গুণ এখানে থাকছে হচ্ছে 3 দুগুণে 6, রাশি 3 6 18 সেমি। ওকে, অর্থাৎ এখানে বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে 18 সেন্টিমিটার। ক্লিয়ার? যাবো কি আমরা পরের প্রশ্নে, নাম্বার 56। 56 এখানে কি বলছে, নিম্নলিখিত কোন সালে অল ইন্ডিয়া রেডিও বা এআইআর প্রতিষ্ঠিত হয়েছিল। কোন সালে অল ইন্ডিয়া রেডিও বা এআইআর প্রতিষ্ঠিত হয়েছিল। সালটা এখানে দেওয়া আছে 1948, 63, 36, 53। এআইআর স্থাপন হয় 1936 সালে। এআইআর স্থাপন হয় 1936 সালে, এটি স্থাপন হয়। এটি 1857 সালে আকাশবাণীতে রূপান্তরিত হয়েছিল। এর প্রথম নাম ছিল যে অল ইন্ডিয়া রেডিও, সেটি পরবর্তী সময় 1957 সালে তার নাম হয়ে যায় আকাশবাণী। তার নাম হয়ে যায় আকাশবাণী। এটির সদর দপ্তর প্রথমে ছিল হচ্ছে নয়াদিল্লির আকাশবাণী ভবনে। এর সদর দপ্তর ছিল হচ্ছে নয়াদিল্লির আকাশবাণী ভবনে। ঠিক আছে, নয়াদিল্লির আকাশবাণী ভবন। যেমন কি আমরা পরের প্রশ্ন আমার হচ্ছে 57। 57 আমরা এখানে কি পাচ্ছি, যদি এলিমেন্ট বলতে অ্যানিম্যালকে বোঝায়, অ্যাটম বলতে বার্ডকে বোঝায়, বার্ড বলতে এলিমেন্টকে, অ্যানিম্যাল বলতে অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড বলতে রোবট, এবং রোবট বলতে লায়নকে বোঝায়, তাহলে লায়ন বা সিংহ কি। দেখো লায়ন বা সিংহ কি, লায়নকে আমরা বলবো হচ্ছে অবশ্যই হচ্ছে রোবট বলবো, কিন্তু অপশন দেখো এখানে রোবট দেওয়া নেই, ফলে আমরা এর থেকে আরো এক ঘর পিছিয়ে আসবো। রোবট বলতে আমরা এখানে কি বুঝবো, রোবটটা হচ্ছে আমরা এখানে বলছি আবার অ্যান্ড্রয়েডকে, ফলে আমরা এখানে লায়নকে আমরা বুঝবো হচ্ছে অ্যান্ড্রয়েড দিয়ে, এখানে আমরা এটাকে বুঝবো। ক্লিয়ার? যাবো কি আমরা তার পরের প্রশ্নে, নাম্বার হচ্ছে 58-তে। 58 আমরা এখানে কি পাচ্ছি, 58 আছে এমনটা, নিচের কোন শব্দটি অপশন দেওয়া শব্দের অক্ষরগুলি দ্বারা গঠিত। দেখো এখানে একটা বড় শব্দ দেওয়া আছে মেলানকালি, MELANCHOLY। এই শব্দের থেকে নিচের কোন শব্দটা গঠন করা যাবে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা দেখবো কি, দেখবো যে নিচের কোন শব্দের ভেতরে যে কটা অক্ষর দেওয়া আছে সেই অক্ষরগুলো আমার ওপরটার ভেতরেও আছে। দেখো এখানে আছে সি আছে, এখানে আমরা সি পেয়ে যাচ্ছি, এইচ আছে, এইচ আমরা এখানে পেয়ে গেলাম, আই আছে, আই এখানে নেই। ওকে, তাহলে এটা হচ্ছে আই নেই, এটা এখানে আমার আসবে না। CHIME তে আমার এখানে আই অক্ষরটি নেই, ফলে এটা আমার এ অপশনটি হবে না। যেমন নাম্বার হচ্ছে বিতে, বিতে আমরা কি পাচ্ছি, এম আছে, এম আমরা এখানে পেয়ে গেলাম, ই আছে, ই এখানে পেয়ে যাচ্ছি, এল এখানে আমরা পেয়ে যাচ্ছি, ও পেয়ে যাচ্ছি, এন আমরা এখানে পেয়ে যাচ্ছি। অর্থাৎ এর সবগুলো অক্ষর আমার এই প্রথম শব্দের মধ্যে দেওয়া আছে, ফলে আমার অবশ্যই MELON এটি আমার এখানে বানানো সম্ভব। ঠিক আছে, আগুলো আমি এখানে দেখলাম না, দেখবে এগুলো কিন্তু এখানে আসবে না। ওকে, উত্তর হবে অপশন ইয়েরটা। ঠিক আছে, যাবো কি আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার হচ্ছে 59 নম্বরে। 59 নম্বরে আমরা এখানে কি পাচ্ছি, নিম্নলিখিত কোন করটি পরোক্ষ কর নয়, মানে হচ্ছে প্রত্যক্ষ কর। এর মধ্যে কোনটি হচ্ছে কি প্রত্যক্ষ কর। ঠিক আছে, এর মধ্যে কোন করটি হচ্ছে প্রত্যক্ষ কর, বলছে কাস্টমস ডিউটি, আবগারি শুল্ক,
কাস্টমস ডিউটি, আবগারি শুল্ক, বিক্রয় কর, আয়কর। এর মধ্যে একমাত্র প্রত্যক্ষ করটা হচ্ছে কি আয়কর। ইনকাম ট্যাক্স হচ্ছে একেবারে ডিরেক্ট ট্যাক্স, এটি হচ্ছে পরোক্ষ কর নয়। বাকি যেগুলো থাকলো কাস্টমস ডিউটি, আবগারি শুল্ক এবং হচ্ছে বিক্রয়, এগুলি সব হচ্ছে গিয়ে পরোক্ষ কর। এমন কিছু আরো কিছু আছে প্রত্যক্ষ কর যেগুলো হচ্ছে গিয়ে কর্পোরেট ট্যাক্স। ওকে, কর্পোরেট ট্যাক্সটা হচ্ছে কি একটা ডিরেক্ট ট্যাক্স। কর্পোরেট ট্যাক্সটা হচ্ছে একটা ডিরেক্ট ট্যাক্স। ওকে, তারপরে ধরো ক্যাপিটাল গেন। ওকে, ক্যাপিটাল গেন ওটাও একটা হচ্ছে গিয়ে তোমার ডিরেক্ট ট্যাক্স। ঠিক আছে, এগুলো হচ্ছে কিছু তোমার ডিরেক্ট ট্যাক্স। যেমন কি আমরা পরবর্তী প্রশ্ন নাম্বার হচ্ছে 60 নম্বরে। 60 এখানে আমরা কি পাচ্ছি? 5 মিটার দীর্ঘ, 3.5 মিটার প্রশস্ত এবং 10 মিটার গভীর একটি আয়ত ঘনাকার খালি তেলের ট্যাঙ্কারে 26250 লিটার তেল ঢালা হলে তেলের গভীরতা কত হবে? ঠিক আছে, তো আয়ত ঘনাকার যে ট্যাঙ্কগুলো হয় সেগুলো কেমন হয় আমরা জানি, ওগুলো দেখতে আর কি এগুলো এমন হয় না, এই ধরনের হয়। এই হচ্ছে আমাদের আয়ত ঘনাকার। যার দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে দেওয়া আছে 5 মিটার দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে এখানে 3.5 মিটার, উচ্চতা সবটা এখানে দেওয়া আছে আমার 10 মিটার। তো এটাতে আমার ধরার কোনো প্রয়োজন নেই। এই এই তেলটা ঢাললে পরে উচ্চতা কতখানি বাড়বে। ওকে, মানে তেল ঢাললে পরে উচ্চতা আমার এখানে কতখানি হবে এটা আমাকে বের করতে হবে। আমি 10 দিয়ে ধরার কোনো প্রয়োজন এখানে নেই। ধরলাম এটা বার হচ্ছে x মিটার। এবারে আয়ত ঘনাকার জায়গায় যদি তেল ঢালা হয় তার যা আয়তন হয় সেটা হয় অলওয়েজ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। অর্থাৎ এই যে আয়ত ঘনাকার ট্যাঙ্ক, তার দৈর্ঘ্য সঙ্গে প্রস্থ গুণ ইন্টু উচ্চতা গুণ করলে হবে আমার এই 26250। দ্যাট মিনস হচ্ছে 5 ইন্টু 3.5 ইন্টু এক্স ইকুয়াল আসবে হচ্ছে গিয়ে 26250। ওকে, এটা আসবে। এবার যেহেতু আমার এককটা আছে হচ্ছে কি লিটারে আছে, আমার প্রত্যেক ধরবো হচ্ছে গিয়ে ডেসি মিটারে। ওকে, তাহলে 5 মিটারকে আমরা 10 দিয়ে গুণ করে দেবো ডেসিমিটার। এটা আসবে হচ্ছে গিয়ে 3.5 ইন্টু 10, 10 ডেসিমিটার। আর এক্সট্রা আমরা ধরবো হচ্ছে কি এক্স ডেসিমিটার। ওকে, ইকুয়াল টু এটা। তাহলে পরে এক্স এর ভ্যালু আমার এখানে কি আসবে? এক্স এর আসবে হচ্ছে 26250 বাই 5 10 এখানে করে দেওয়া হচ্ছে 50 আর 3.5 মিটার মানে হচ্ছে গিয়ে 35। ওকে, তাহলে উপরে যাবো যে 26250 বাই হচ্ছে 1535, এটা কাটাকাটি করে দাও, এটা উত্তর আসবে হচ্ছে গিয়ে 15 মিটার, সরি 15 ডেসিমিটার, আসবে হচ্ছে 15 ডেসিমিটার। ক্লিয়ার? তাহলে সিম্পল ব্যাপার, আমরা এগুলো আনবো যে ডেসিমিটারে আনবো, এটা গুণ 10, এটা গুণ 10 আনবো যে ডেসিমিটারে নিয়ে আসবো। তারপরে ওর আয়তনটা হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ইকুয়াল টু হবে হচ্ছে ওর যে মোট আয়তন 26250। ওখান থেকে ভ্যালু আমরা বের করে দিলে অঙ্ক আমরা শেষ। ওকে, যেমন আমরা পরবর্তী অঙ্কে পরের অঙ্কে আমরা এখানে কি পাচ্ছি নাম্বার 61। কোন তিনটি রেখাংশ দ্বারা ত্রিভুজ উৎপন্ন হবে না? এখানে ত্রিভুজের 3টে রেখার মান দেওয়া আছে, কোন 3টে রেখা দিয়ে ত্রিভুজ তৈরি হবে না। দেখো, কোন ত্রিভুজ তৈরি করতে হলে পরে ওর যে 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে সবসময় ছোট দুখানা বাহুর যোগফল 3 নম্বর বাহুর থেকে বড় হলে পরেই ত্রিভুজ আঁকা সম্ভব। ঠিক আছে, ছোট দুখানা বাহুর যোগফল 3 নম্বর বাহুর থেকে বড় হলে ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে ফার্স্টে 5 আর 6 সব থেকে ছোট, যোগ করো 11, 11 অবশ্যই 7 থেকে হচ্ছে গিয়ে বড়, আঁকা সম্ভব। ঠিক আছে, 8 5 13, এখানে 13 কিন্তু 15 থেকে অবশ্যই বড় নয়, এটা আঁকা সম্ভব নয়। অর্থাৎ যখন ছোট দুখানা বাহুর দৈর্ঘ্য থার্ড বৃহত্তম বাহুর থেকে বড় হবে না ত্রিভুজ আঁকা যাবে না। এটা দেখো 8 আর 15 হচ্ছে 23, 23 অবশ্যই হচ্ছে 18 থেকে বড়, 6 7 হচ্ছে 13 অবশ্যই 11 থেকে হচ্ছে বড়। ফলে বাকি সবগুলো হচ্ছে ত্রিভুজ আঁকা সম্ভব, কিন্তু ওই অপশন বি এরটা 5 8 আর হচ্ছে 15 এটা কিন্তু আঁকা সম্ভব নয়। ক্লিয়ার? যাব নাম্বার 62 এ। 62 এখানে কি আছে? ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন বা এমআইসিআর কোড হলো একটি 7 সংখ্যার কোড, 8 সংখ্যার কোড, 9 সংখ্যার কোড, 10 সংখ্যার কোড, যেটাকে আমরা বলি এমআইসিআর, যেগুলো আমার ব্যাংকের ক্ষেত্রে আমাদের লাগে। একটা থাকে হচ্ছে আইএফএসসি থাকে একটা কোড, আর হচ্ছে এমআইসিআর থাকে। আইএফএসসি কোডটা হয় 11 সংখ্যার হয় ওটা। ঠিক আছে, আর এই এমআইসিআরটা হয় হচ্ছে 9 সংখ্যার হয়। এমআইটা হচ্ছে হয় 9 ডিজিটের হয়। ঠিক আছে, এটা হবে অপশন সি এরটা, 9 সংখ্যার কোড হবে এমআইসিআর। ওকে, যাব নাম্বার আমরা পরেরটাতে নাম্বার 63-তে। এখানে কি পাচ্ছি? এ হলো বি এর পুত্র। তাহলে ধরো এ হলো বি এর ছেলে, বেশ, এ হলো বি এর ছেলে, আবার বি আবার সি এর ছেলে, আবার বি হচ্ছে আবার সি এর ছেলে। ঠিক আছে, ই হলো ডি এর স্ত্রী। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে পুত্র
ডি হলো সি এর পুত্র, আবার ডিও হলো গিয়ে সি এর পুত্র, ডিও আবার সি এর হচ্ছে পুত্র। আর কি আছে, ই হলো ডি এর স্ত্রী, ই হলো গিয়ে আবার ডি এর স্ত্রী। ঠিক আছে, তাহলে বলছে এ এর সাথে ইয়ে সম্পর্ক কিরকম, তার মানে কি সি এর হচ্ছে দুটো ছেলে, একটা হচ্ছে বি আর একটা ডি, এরা হচ্ছে ভাই ভাই। ঠিক আছে, তার ছেলে হচ্ছে আবার এ, তার ছেলে হচ্ছে আবার এ, আর ডি হচ্ছে গিয়ে, আর ডি হচ্ছে তার এ হচ্ছে আবার কাকা, এটা হচ্ছে কাকিমা। ঠিক আছে, অর্থাৎ তাহলে পরে এ এর কাকিমা হচ্ছে গিয়ে ই। ওকে, তাহলে এ এর কাকিমা হচ্ছে ই, অপশন সি এর উত্তর আসবে। বুঝা গেল? যাবো গিয়ে আমরা আমার পরবর্তী প্রশ্ন নাম্বার হচ্ছে 64-এ। 64 এখানে আমরা কি পাচ্ছি, 64 আছে এমনটা, প্রথমে এ গেল 100 মিটার পূর্ব দিকে হেঁটে ওখানে গেল, তারপর ডান দিক গেল আরো 10 মিটার, তারপর প্রত্যেকবার বাঁ দিকে হেঁটে যথাক্রমে 5, 10, 5, 10 এবং হচ্ছে 85 মিটার গেল। এখন তিনি শুরু থেকে আছে কোন অবস্থান। দেখো, যখন এখানে অঙ্কগুলো দেওয়া থাকে জানবে যে প্রথমে আমরা দেখবো কোন দিকে হয়। এমন যদি আমরা ধরে নিই, উপরটা হয় হচ্ছে নর্থ, তলারটা হচ্ছে সাউথ হয়, ডান হাতটা হচ্ছে ইস্ট হয়, বাঁ হাতটা হচ্ছে ওয়েস্ট হয়। গেলাম নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট গেলাম, তাহলে প্রথমে হচ্ছে এ 100 মিটার গেল হচ্ছে কি পূর্ব দিকে। ঠিক আছে, এটা হচ্ছে ইস্টে, এটা হচ্ছে গেল হচ্ছে 100 মিটার গেল হচ্ছে প্রথমে পূর্ব দিকে। এরপরে প্রত্যেকবার বাঁ দিক হেঁটে, তারপরে ডান দিক গেল 10 মিটার, এইটা। তো এই অবস্থান থেকে ডান দিক মানে হচ্ছে নিচের দিক, এটা গেল হচ্ছে 10 মিটার। ওকে, এখান থেকে এবার প্রত্যেকবার বাঁদিক গেল হেঁটে 5, 10, 85। তাহলে একবার গেল এখান থেকে বাঁদিক মানে এদিক গেল, এটা হচ্ছে 5 মিটার বসতে আসছে, এটা হচ্ছে লেফট সাইড, বাঁদিক গেল হচ্ছে 5 মিটার। এখান থেকে আবার যাবে হচ্ছে বাঁদিকে, আবার লিফট মানে হচ্ছে ওখানে উপর দিয়ে উঠবে, এটা যাবে 10 মিটার। ঠিক আছে, এবার এখান থেকে যাবে আবার গেল হচ্ছে বাঁদিকে 85, এখান থেকে সোজা হচ্ছে বাঁদিকে যাবে আবার 85 মিটার। ওকে, তো এটা হচ্ছে গিয়ে 5 মিটার, এটা আসবে হচ্ছে গিয়ে 80 অব্দি আসবে এখানে, 80 এখানে 5। ঠিক আছে, 85। তাহলে এখন সেই ফার্স্ট অবস্থান থেকে এইটুকু দূরত্ব কতটুকু, ভেরি সিম্পল। এখান থেকে এতটা তার ছিল হচ্ছে গিয়ে 100 মিটার, এতটা সে এসছে, এতটা মানে হচ্ছে এসছে 80 মিটার, এখানে এসছে 5, এটা হচ্ছে 5, তাহলে মোট হয়ে গেল 85। থাকলে এটুকু কতখানি, 100 বিয়োগ হচ্ছে 80, দ্যাট মিনস হচ্ছে 20। ঠিক আছে, তাহলে সেটা ফার্স্ট অবস্থান থেকে আরো 20 মিটার দূরে অবস্থান করছেন, উত্তর অবস্থান ডি এরটা। ঠিক আছে, যেমন নাম্বার 65-এ। 65 এখানে কি পাচ্ছি, নিম্নলিখিত কোন সালে উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়ন শুরু হয়েছিল। খুব বিখ্যাত একটা সময় ভারতবর্ষের ইতিহাসে, 86, 96, 91, 1999। উত্তরটা হবে হচ্ছে অবশ্যই 1991, যেই সময় আমাদের ইন্ডিয়ার ফিনান্স মিনিস্টার ছিলেন হচ্ছে ডক্টর মনমোহন সিং। ওকে, এটা উত্তর হবে অপশন সি এরটা। ঠিক আছে, তাহলে আমাদের 1991 সালে হচ্ছে আমাদের প্রথম উদারনীতি ঘোষিত হয়। এটি হলো উদারকরণ, বেসরকারীকরণ এবং ভারতীয় অর্থনীতির বিশ্বায়নের একটি হচ্ছে মডেল। সেই সময় ভারতবর্ষের অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং এই উদারীকরণের নীতিটি ঘোষণা করেছিলেন। ওকে, উত্তর হবে হচ্ছে অপশন সি 1991, এর সঙ্গে যুক্ত হচ্ছে ডক্টর মনমোহন সিং, এটা অবশ্যই খেয়াল রাখবেন। ওকে, দেখো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 66-এ। এখানে কি পাচ্ছি, এ একটি কাজের 1/2 অংশ 5 দিনে এবং বি ওই কাজটি 2/5 অংশ 6 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি করলে কদিনে কাজটি শেষ করবে। তাহলে দেখো, এ হচ্ছে গিয়ে 1/2 অংশ করছে 2 অংশ করছে 5 দিনে, অর্থাৎ সমস্ত কাজটা ও করবে হচ্ছে কি 5 গুণ 2 10 দিনে। ঠিক আছে, আবার যে বি আছে, বি হচ্ছে আবার 2/5 অংশ করছে 6 দিনে, তাহলে 1 অংশ কাজটাও করতে পারবে 6 গুণ 5/2, দ্যাট মিনস 3 হচ্ছে 15 ডেজে করতে পারবে। ঠিক আছে, তাহলে এ হচ্ছে সবটা করতে পারছে 10 দিনে, আর বি করতে পারছে হচ্ছে 15 ডেজ সময় লাগছে। এবার একসঙ্গে করতে শুরু করে, তাহলে সিম্পল একটা নিয়ম আছে, ওপরে গুণ তলায় যোগ, অর্থাৎ ওপরে হবে হচ্ছে গিয়ে, ওপরে আমরা করবো হচ্ছে গিয়ে 10 গুণ করবো হচ্ছে 15, তলায় করবো হচ্ছে 10 যোগ হচ্ছে এখানে 15 করে দাও। 10 আর 15 যোগ করলে এখানে কত হয়, 10 গুণ 15 থাকলো, 10 15 হচ্ছে গিয়ে 25, তাহলে 5 দুগুণে 10, 5 5-এ 25, 5 3-এ 15, 3 দুগুণে হচ্ছে 6 দিন। উত্তর হবে হচ্ছে এখানে 6 দিন সময় লাগবে। ঠিক আছে, তাহলে পরে একসাথে করলে বলতে হচ্ছে 6 দিন সময় লাগবে। ঠিক আছে, ভেরি সিম্পল। যেমন নাম্বার 67-এ, এখানে নাম্বার 67-এ কি আছে, একটি বিবৃতি এবং তারপরে 4টি সিদ্ধান্ত দেওয়া আছে। প্রদত্ত বিবৃতির উপর ভিত্তি করে কোন সিদ্ধান্তটি সত্যতা নির্ণয় করতে হবে। এমন ধরনের পি লেস দ্যান কিউ লেস দ্যান ইকুয়াল টু আর লেস দ্যান এ গ্রেটার দ্যান টি গ্রেটার দ্যান ইকুয়াল টু ইউ গ্রেটার দ্যান ভি।
এবারে 1 নম্বর কি আছে, টি গ্রেটার দ্যান ভি। দেখো টিটা এখানে দেওয়া আছে কি গ্রেটার দ্যান ইকুয়াল টু ইউ, ইউ গ্রেটার দ্যান ভি। এবার যদি ইউ ভি এর থেকে বড় হয় তাহলে টি অবশ্যই ভি এর থেকে এখানে বড়। কেন? টি হচ্ছে ইউ এর সমান বা বড়, তাহলে কিন্তু অবশ্যই তাহলে টি হচ্ছে ভি এর থেকে বড়, এটা একদম ঠিক আছে। ঠিক আছে, সেকেন্ডটাতে আসো। সেকেন্ডটা এখানে কি আছে, পি লেস দ্যান আর। সেকেন্ডে আসো, পি লেস দ্যান আর। দেখো পি আছে এখানে কিউ এর থেকে ছোট এবং আর এর থেকে ছোট বা সমান, তাহলে অবশ্যই পি কিন্তু আর এর থেকে অবশ্যই ছোট, এটা আমাকে ঠিকঠাক বক্তব্য দেওয়া আছে। টিতে আসো, এস গ্রেটার দ্যান ইকুয়াল টু ভি। এসটা হচ্ছে টি এর থেকে বড়, টি আবার ইউ এর থেকে বড় বা সমান, ইউ আবার ভি এর থেকে বড়, তাহলে ইউ তো ভি এর থেকে অবশ্যই বড়। এবার ইউ এর সঙ্গে যদি টিও সমান হয় কিন্তু টি কিন্তু আবার এস থেকে ছোট, ফলে কখনোই এস ভি এর কিন্তু সমান হওয়া সম্ভব নয়। বড় অবশ্যই কিন্তু সমান হওয়া সম্ভব নয়, কারণ এখানে একমাত্র সিম্বল আছে হচ্ছে গ্রেটার দ্যান, কিন্তু আমার এখানে সিদ্ধান্ত আছে হচ্ছে ইকুয়াল টু, ফলে এখানে কোনোভাবেই এসটা ভি এর সঙ্গে সমান হওয়া সম্ভব নয়, ফলে এটা আমার এখানে ঠিকঠাক দেওয়া নেই, হবে হচ্ছে এস অবশ্যই গ্রেটার দ্যান হচ্ছে ভি। আর ফোরে কি আছে, কিউ লেস দ্যান এস। কিউ তো অবশ্যই এস থেকে ছোট, কেননা কিউ হচ্ছে আর এর থেকে ছোট বা সমান, আর আবার এস থেকে ছোট, ফলে অবশ্যই কিউ হচ্ছে এস থেকে ছোট। অপশন ঠিক, দ্যাট ইজ ঠিক নয় হচ্ছে অপশন থ্রিটা। ঠিক আছে, যাব নাম্বার নেক্সট কোশ্চেন নাম্বার 68-এ। 68 এখানে কি পাচ্ছি, সরলতম মান নির্ণয় করতে হবে। এমন অঙ্ক দেওয়া আছে, যার মাথায় বার দেওয়া আছে ওটার পর আগে হবে কাজ, এটা কিন্তু ভাগ চিহ্ন আছে, একটু দেখি 24 ভাগ 24, এটা আছে ভাগ চিহ্ন, হ্যাঁ এটা আছে ভাগ, একটু দেখি 24 ভাগ 24, এইটাও আছে ভাগ 24, ভাগ 4 আছে, বিয়োগ 24, ভাগ আছে, এটাও আছে ভাগ 4 যোগ 10, এটা আছে ভাগ 2 বিয়োগ 3। ওকে, এমন যদি হয় সেক্ষেত্রে আমরা করবো কি, 24 থাকবে, এখানে ভাগ থাকবে, 24 ভাগ 4 মানে হচ্ছে গিয়ে 6, বিয়োগ 24 থাকলো, এখানে ভাগ থাকছে, আর এখানে 4 যোগ 10 ভাগ 2 মানে এখানে 5 পেয়ে যাচ্ছি, বিয়োগ 3 থাকছে, এই তো 24 ভাগ 6 করলে এখানে 4 পাচ্ছি, বিয়োগ 24 থাকছে, এখানে ভাগ থাকছে, 4 5 9, 9 মানে এখানে 6 পাচ্ছি। ওকে, তাহলে 4 বিয়োগ 24 ভাগ 6 করলে এখানে আমরা 4 পাচ্ছি, বিয়োগ করে এখানে 0 পাচ্ছি। ওকে, উত্তর হবে হচ্ছে অপশন সি, 0 উত্তর। ঠিক আছে, 4 - 4 দ্যাট ইজ 0। ওকে, যেমন নাম্বার 69-এ 69 এখানে কি আছে, 69-এ আছে প্রদত্ত বিবৃতি এবং উপসংহারগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং সিদ্ধান্ত নিন যে বিবৃতিগুলি থেকে কোনো উপসংহারগুলি যৌক্তিকভাবে অনুসরণ করে। সমস্ত বাসই হচ্ছে ট্রাক, ধরে নেই বাস হচ্ছে এই ছোট একটা বৃত্ত, এটা হচ্ছে বাস। ওকে, সমস্ত বাসই হচ্ছে ট্রাক, তাহলে বাস যার সবাই ঢুকে গেল ট্রাকের ভেতরে, এই এই বৃত্ত হচ্ছে ট্রাক। ওকে, এরপরে কি আছে, সমস্ত ট্রাকই ট্রেন, এটা ঢুকে গেল হচ্ছে ট্রেনের ভেতরে ঢুকে গেল, সব ট্রাকই হচ্ছে আমাদের ট্রেন। ক্লিয়ার? এবারে কি আছে উপসংহারে, কোনো ট্রেন বাস নয়, না ভুল কথা, এই ট্রেনের তো একটা অংশ অবশ্যই বাস, এটা আমার এখানে ঠিকঠাক দেওয়া নেই। কি বলছে কি, কিছু ট্রাক বাস, হ্যাঁ কিছু ট্রাক তো এতটা, এই ট্রাকটা অবশ্যই কিছুটা অংশ তো অবশ্যই হচ্ছে বাস, কিছু ট্রাক তো অবশ্যই বাসের মধ্যে ঢুকে আছে, এইটা, এটা আমার ঠিক দেওয়া আছে, তাহলে এখন 2 আমার ঠিক দেওয়া আছে, তাহলে কি বলবো, অপশন বি উত্তর হবে, শুধুমাত্র উপসংহার বি অনুসরণ 2 অনুসরণ করছে, এটা আমার আনসার আছে অপশন বি এরটা। ঠিক আছে, যেমন নাম্বার 70-তে 70 এখানে কি পাচ্ছি, 70 যেমনটা, রাষ্ট্রপতির অধ্যাদেশ কতদিন বলবৎ থাকতে পারে, 6 মাস, রাষ্ট্রপতি প্রত্যাহার না করা পর্যন্ত, 2 মাস বা 3 মাস। উত্তরটা হলো অবশ্যই 6 মাস। রাষ্ট্রপতির কোনো অর্ডিন্যান্স বলবৎ থাকতে পারে হচ্ছে 6 মাস থাকা সম্ভব। ঠিক আছে, ভারতের রাষ্ট্রপতি কর্তৃক জারি করা যে কোনো একটি অধ্যাদেশ সর্বোচ্চ 6 মাস এবং সংসদের উভয় কক্ষের অধিবেশন শুরু হওয়ার 6 সপ্তাহ পরে ওর মেয়াদ শেষ হয়, থাকতে পারে 6 মাস এবং উভয় পক্ষের অধিবেশন শেষ হওয়ার 6 সপ্তাহ পরে এর মেয়াদটি শেষ হয়। ঠিক আছে, তবে রাষ্ট্রপতি যে কোনো সময় এটি কিন্তু প্রত্যাহার করতে পারেন। ঠিক আছে, যেমন নাম্বার নেক্সট কোশ্চেন নাম্বার 71-এ 71 এখানে কি বলছে, একটি কুকুর একটি বিড়ালকে তাড়া করলো, বিড়াল যে সময় 5টি পদক্ষেপ ফেলে, কুকুর সে সময় 4টি পদক্ষেপ ফেলে। বেশ, কিন্তু কুকুরের 3টি পদক্ষেপ বিড়ালের 4টি পদক্ষেপের সমান হলে কুকুর এবং বিড়ালের গতির অনুপাত কত হবে? খুব ভালো একটা অঙ্ক। দেখি আমরা এখানে তাহলে প্রথমে বলছে পদক্ষেপের অনুপাত, যদি আমরা প্রথমে আমরা এখানে পদক্ষেপের অনুপাতটাকে আমরা দেখে নেই, কি হবে পদক্ষেপের অনুপাত,
ধর প্রথমে লিখলাম হচ্ছে এখানে কুকুর, এখানে হচ্ছে বিড়াল। ওকে, তাহলে পদক্ষেপ কি হচ্ছে, যেই সময় বিড়াল ফেলে 5টা, কুকুর ফেলে 4টে, 4:5 হলো। তার মানে হচ্ছে কুকুর 4টে পদক্ষেপ ফেললে পরে বিড়াল ফেলে হচ্ছে 5টা পদক্ষেপ। আবার যদি আমরা পদক্ষেপের দৈর্ঘ্য নেই, পদক্ষেপের যদি আমরা আবার দৈর্ঘ্য নেই, সেক্ষেত্রে অনুপাতটা কি আছে, কুকুরের 3টি পদক্ষেপের সঙ্গে সমান হচ্ছে বিড়ালের আবার হচ্ছে 4টি পদক্ষেপের সমান। এটা চেয়েছে কি, চেয়েছে হচ্ছে প্রতিটির অনুপাতটা কি হবে। তাহলে প্রতিটির অনুপাত এখানে বের করতে হলে পরে আমাকে আড়াআড়ি গুণ করে দিতে হবে, দ্যাট ইজ 4 × 4 এবং হচ্ছে 5 × 3, অর্থাৎ এদের কুকুরের আর বিড়াল অনুপাতটা যে স্পিড অনুপাত হবে 4 × 4 = 16 3 5 15। ওকে, তারপর এখানে প্রতিটা বেশি হচ্ছে কুকুরের, বিড়ালের হচ্ছে কম। ওকে, উত্তর হবে হচ্ছে 16:15। এটা হবে আনসার। ক্লিয়ার? যাবো কি আমার পরের প্রশ্নের নাম্বার 71 72 ইকোনমিক জাস্টিস এই শব্দটি কোথায় পাওয়া যায়? বলছে প্রস্তাবনা, নির্দেশমূলক নীতিতে পাওয়া যায়। কি বলছে, প্রস্তাবনা, নির্দেশমূলক নীতি, আর হচ্ছে মৌলিক অধিকার, নাকি বলছে সিতে বলছে প্রস্তাবনা, মৌলিক অধিকার, আর আরটি বলছে শুধু প্রস্তাবনা। এই যে ইকোনমিক জাস্টিস এই শব্দটি পাওয়া যায় হচ্ছে আসলে প্রস্তাবনা এবং হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল, এই দুটো জায়গাতে পাওয়া যায়। উত্তরটা হচ্ছে অপশন বি, সরি অপশন এ, দ্যাট ইজ প্রস্তাবনা এবং হচ্ছে নির্দেশমূলক নীতি। ঠিক আছে, উত্তর এটি পাওয়া যাবে। যেমন নাম্বার পরের প্রশ্নে, পরেরটা এখানে কি আছে, 73 আছে, এ হলো বি এর চেয়ে বুদ্ধিমান, বেশ, তাহলে এ এর বুদ্ধি হচ্ছে কি বি এর থেকে বেশি। আবার সি বি এর থেকে বেশি বুদ্ধিমান নয়, তাহলে কম, তাহলে সি হচ্ছে আর একটু বুদ্ধি কম, এটা হলো। আর কি আছে, ডি এর থেকে বেশি বুদ্ধিমান, তাহলে ডি হচ্ছে ই এর থেকে বেশি বুদ্ধিমান, কিন্তু এর থেকে নয়, এর থেকে বেশি নয়, তাহলে এ হচ্ছে অবশ্যই ডি এর থেকে বেশি বুদ্ধি রাখে। তাহলে মানে কি সব থেকে অবশ্যই বেশি, সবচেয়ে বেশি বুদ্ধি হচ্ছে এ, ঠিক তো? দুটোতেই এ যখন এখানে বেশি আছে, তাহলে এখানে বেশি হচ্ছে বুদ্ধি এরই হবে। ওকে, উত্তর অপশন এ। যেমন নাম্বার 74 এখানে আমরা কি পাচ্ছি, ভারতের নিয়ন্ত্রক এবং অডিটর জেনারেলের অফিসের মেয়াদ কত বছর হয়? ভারতের যে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর মেয়াদ কত বছর হয়? অফিসের মেয়াদ 7, 6, 5, 4। কোনটা উত্তর হবে? উত্তর হবে হচ্ছে এখানে 6 ইয়ার্স। ওনার মেয়াদ থাকে হচ্ছে 6 বছর। ওকে, 6 ইয়ার্স থাকে, অথবা হচ্ছে 65 ইয়ার্স অফ এজ, যেটা আগে হবে তাকে উঠতে হবে। ওকে, হয় 6 বছর বা 5 ইয়ার্স এজ হওয়া অবধি। ঠিক আছে, যেমন নাম্বার 75 একটি বিদ্যালয়ে কোনো এক বছরে বিভিন্ন খেলায় যে পরিমাণ টাকা খরচ হয়েছিল তার হিসাব পাই চিত্রের মাধ্যমে দেওয়া আছে। পাই চিত্রটি ভালো করে দেখো এবং উত্তর দাও। ওকে, এমন দেওয়া আছে, এখানে প্রশ্ন আছে যদি ফুটবল খেলায় খরচ হয় 9,000 টাকা, ফুটবল দেওয়া আছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি খেলতে হচ্ছে আসলে কি 9,000 টাকা। তাহলে পরে বলেছে হকি খেলায় ফুটবল খেলা অপেক্ষা কত বেশি খরচ হয়েছিল, তাহলে 45 ডিগ্রি ইকুয়াল টু 9,000 টাকা যদি হয়, তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 45 × 90 200 টাকা। ঠিক আছে, হকিতে আছে কতটা, 100 ডিগ্রি। ওকে, তাহলে 100 ডিগ্রি ইকুয়াল দেওয়ার পর এখানে কি হবে, 100 × 2 মানে হচ্ছে কি 20,000 টাকা। কত বেশি, এটাই হচ্ছে 20,000, এটা হচ্ছে 9,000, বিয়োগ করলে এখানে কত আসবে, 11,000 টাকা এখানে আসবে। ওকে, অর্থাৎ তারপরে এখানে হকিতে হচ্ছে ফুটবল থেকে 11,000 বেশি খরচ করা হয়েছে। ঠিক আছে, উত্তর আসবে হচ্ছে এখানে 11,000, আপনার উত্তর আসবে। তাহলে আজকের এই ছোট্ট লাইভ ক্লাসটি এত অবধি ছিল, আমি এতটুকুর জন্য এখানে আজকে এসেছিলাম। যারা দেখলে অনেক অনেক ধন্যবাদ। আবার আসবো অন্যদিন লাইভ ক্লাসটি সমাপ্ত হলে পরে। থ্যাংক ইউ দেখার জন্য, অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ।